নির্বাচনে দেরি হলে ফিরতে পারে স্বৈরাচার, দায় নিতে হবে সরকারকে, মন্তব্য বিএনপির। উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি। দায়িত্ব পালন অসম্ভব করে তুললে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ, সবকিছুই জানানো হবে জনগণকে। নির্বাচন নিয়ে সরকারকে চাপ নয়, সহায়তা দেবে জামায়াত। সেনাবাহিনীকে বিতর্কের বাইরে রাখার আহ্বান। বিদেশে বাংলাদেশিদের অবৈধ সম্পদ জব্দের চেষ্টা চলছে, যুক্তরাজ্যে ইতিবাচক সাড়া পেয়েছেন গভর্নর। এনবিআর এর কর্মবিরতিতে পুরোপুরি স্থবির আমদানি কার্যক্রম, রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা বন্ধেরও হুঁশিয়ারি। আমন্ত্রণ, বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি। কোনো ওসিলায় নির্বাচন দেরি হলে স্বৈরাচার ফিরতে পারে, এর দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন খন্দকার মোশাররফ হোসেন। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এসব কথা জানায় দলটি। এ নিয়ে আরও জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহানারা পারভিন। আমরা কিছুটা জানি, ব্রিফিংয়ে যেটি বলা হয়েছে যে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি। আরও কিছু কথা বলেছে, একটু জানতে চাই যে নির্বাচন নিয়ে কি বলেছে আর কি কারণে আসলে এই যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের কথা বলেছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আমাদের সঙ্গে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, যিনি এই বৈঠকে বিএনপির প্রতিনিধিত্ব করেছেন। তার সঙ্গে বিএনপির আরও ৩ জন সদস্য ছিলেন, স্থায়ী কমিটির সদস্য। মূলত যে কথাটি তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। একটি লিখিত বক্তব্য বা দাবি প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে বিএনপি দিয়েছে, সেটি কিন্তু তিনি পড়ে শুনিয়েছেন। এবং সেখানে আমি যেটা বুঝতে পেরেছি যে প্রধান যে বিষয় ছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি, যেটি বিএনপি এর আগেও দাবি করেছে। বিএনপির আগের অবস্থানে কিন্তু বিএনপি রয়ে গেছে। পাশাপাশি বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি। এর আগে আপনি জানেন 2 দিন আগে বিএনপি কিন্তু সংবাদ সম্মেলন করে 2 জন উপদেষ্টা এবং আর খলিলুর রহমানেরও পদত্যাগ দাবি চেয়েছে। আজকে যেটা আমরা জানতে চেয়েছিলাম যে প্রধান উপদেষ্টার মনোভাব কি, যে পরিস্থিতিতে আজকের বৈঠকটা হয়েছে, তার পদত্যাগের ইচ্ছে প্রধান উপদেষ্টার এবং ক্ষোভ এবং অসন্তোষ, দায়িত্ব পালন করতে না পারছেন না এরকম মনোভাবের কারণে। তো নির্বাচন নিয়ে বিএনপির লিখিত প্রস্তাবের পরে আমরা বলেছিলাম যে প্রধান উপদেষ্টার মনোভাব কি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে সরকারের মনোভাব সরকারের পক্ষ থেকে ব্রিফিং করে জানানো হবে, তারপর তারা তাদের প্রতিক্রিয়া দিবেন। এছাড়া আরও কিছু কথা বলেছেন খন্দকার মোশাররফ হোসেন, যেটা হচ্ছে যে বিষয় নিয়ে মূলত নির্বাচন দেরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, সংস্কার এবং আওয়ামী লীগের বিচার বা গণহত্যার বিচার। সেই বিষয়টিতে তিনি বলেছেন যে বিএনপি যদি জনসমর্থন নিয়ে ক্ষমতায় যায় তাহলে বিএনপি সংস্কার চালিয়ে যাবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংস্কার শেষ করা সম্ভব না এবং সেজন্য নির্বাচন এই অজুহাতে দেরি করা উচিত না। আর আওয়ামী লীগের যে বিচার, গণহত্যার বিচার, সেখানে তিনি বলছেন যে এই গণহত্যার বিচারের বিষয়টি বিএনপি ক্ষমতায় গেলে তারা একটি আলাদা করে বিচার বিভাগকে সমন্বয় করে সেখানে তারা এর বিচার করবে। এর জন্য আসলে নির্বাচন দেরি হওয়ার অজুহাত তৈরি করা ঠিক না। আমি যেটা বুঝতে পেরেছি, তাদেরকে জানতে চেয়েছিলাম এর আগে 16 মার্চ বিএনপির মহাসচিব, 16 এপ্রিল বিএনপি মহাসচিব এইখানে প্রধান উপদেষ্টার সঙ্গে দুপুরবেলা বৈঠক শেষ করে বলেছিলেন যে তিনি বৈঠকের আলোচনায় সন্তুষ্ট না। আজকে আমরা প্রশ্ন করেছিলাম যে বিএনপি সন্তুষ্ট কিনা, এই ব্যাপারে কিন্তু কোনো উত্তর তারা দেননি। এখানে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও একটু কথা বলেছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী কিছুটা কথা বলেছেন, কিন্তু তারা সন্তুষ্ট না এমন কথা তারা বলেননি। কিন্তু আমি দীর্ঘদিন ধরে এই রাজনৈতিক রিপোর্টিংয়ের
ফলে আমি যেটা বুঝতে পেরেছি তারা সন্তুষ্ট হননি। এমনকি আমরা জানতে চেয়েছিলাম প্রধান উপদেষ্টার মনোভাব কি, বিএনপির যে দাবি, আবারও বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে, লিখিতভাবে তারা বলেছে, সে ব্যাপারেও কিন্তু তারা কথা বলেননি। তারা নির্দিষ্ট কয়েকটা কথা রোডম্যাপের ডিসেম্বরের মধ্যে। পারভিন, আরেকটি বিষয় একটু জানতে চাই, এনসিপির প্রতিনিধি দল যমুনায় গেছেন বৈঠক করার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে, সেই বৈঠকটি কি শুরু হয়েছে? এখন আসলে বিএনপি বেরিয়ে কথা বলেছেন, এরপর জামায়াতের বৈঠকটা শুরু হওয়ার কথা। গতকাল আমাদের যেটা জানানো হয়েছিল, বিএনপির শিডিউল ছিল 7:30টায়, জামায়াত ইসলামের 8টায়, আধা ঘন্টা পরে। কিন্তু দীর্ঘ সময় বিএনপির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এখন জামায়াতের শিডিউল রয়েছে, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলবেন এবং এরপর এনসিপির সঙ্গে বৈঠক হওয়ার কথা। আজকে এনসিপিরটা কিন্তু আগের শিডিউলে ছিল না, এটা পরে যোগ হয়েছে। এনসিপির 4 জন নেতা এসছেন, আহ্বায়ক নাহিদ ইসলাম এসছেন, হাসনাত আবদুল্লাহ এসছেন, তাসনিম যারা এসছেন এবং আরো একজন সদস্য এসছেন। এবং এই 4 জন আজকে আমি যেটা দেখেছি, তারা গাড়ি করে যমুনায় আসেননি, পায়ে হেঁটে এসছেন এবং তাদের বৈঠকটা সবশেষ বৈঠক। এবং আমরা আসলে আজকে দুপুরেও কিন্তু নাহিদ ইসলামের বক্তব্য শুনেছি, এই যে পরিবর্তিত পরিস্থিতিতে তারা কিন্তু তাদের কথা বলেছেন যে সরকারে থাকা 2 উপদেষ্টা এনসিপির কেউ না, কিংবা আরো কিছু তাদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন। এর আগেও প্রধান উপদেষ্টা যখন পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন, নাহিদ ইসলাম তার সঙ্গে দেখা করেছেন এবং আমরা জানি যে এই ব্যাপারে এনসিপির মনোভাবটা কি। মূলত এখন আমরা অপেক্ষা করব জামায়াত ইসলামী কি বলে, যদিও জামায়াতের আমির কিন্তু আজকে দুপুরে কথা বলেছেন। এখন প্রধান উপদেষ্টার সাথে জামায়াতের বৈঠকটি হবে। জামায়াত কিন্তু আমরা দেখেছি এর আগে বলেছে নির্বাচন নিয়ে সরকারকে চাপ নয়, সহায়তা দেবে বরং জামায়াত, এমন একটি কথা বলেছে। আপনি কি জানতে পেরেছেন কিনা যে কি বিষয়ে আসলে কথা হবে বৈঠকের আলোচ্য বিষয়গুলো কি কি হতে পারে জামায়াতের সাথে, কোনো আভাস পেয়েছেন কিনা আপনারা? সাম্প্রতিক যে রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে গত দুদিনের যে পরিস্থিতি, প্রধান উপদেষ্টার পদত্যাগের আশঙ্কা কিংবা তার পদত্যাগ করার ইচ্ছের ফলে যে পরিবেশ তৈরি হয়েছে, সেখানে বিএনপির অবস্থান এবং জামায়াতের অবস্থান কিন্তু আলাদা। বিএনপি চায় যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক, আর জামায়াত সরকারকে কোনো চাপ দিতে রাজি না। আজকে দুপুরে জামায়াতের আমির যে কথা বলেছেন যে তারা চান না প্রধান উপদেষ্টা চলে যাক, যদিও বিএনপিও এই কথা বলেছে, কিন্তু বিএনপি পাশাপাশি এই কথাটিও বলেছে কেউ অপরিহার্য না, তিনি যদি আবেগবশত দায়িত্ব পালন করতে না চান তাহলে রাষ্ট্র বিকল্প ব্যবস্থা নেবে। কিন্তু জামায়াত কিন্তু চাচ্ছেন যে প্রধান উপদেষ্টা দায়িত্বে থাকুক, তিনি তার দায়িত্ব পালন করুক এবং জামায়াত তাকে সহযোগিতা করবে। এবং একটি সর্বদলীয় বৈঠকের আহ্বান কিন্তু জামায়াত জানিয়েছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় একটি বৈঠক, মানে সংকট সমাধানের জন্য জামায়াত ছাড় দিতে প্রস্তুত বা সর্বাত্মক সহযোগিতা সরকারকে করতে প্রস্তুত, এমনটা কিন্তু আমরা ধরে নিতে পারি। আগামীকাল বিকেল থেকে যে গণঅভ্যুত্থানে যেসব রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছিল তাদের সঙ্গে কিন্তু বৈঠক হবে, এবি পার্টি সহ আরো অনেকগুলো দল। আজকে এনসিপির এই বৈঠকে, আজকের এই শিডিউলে যুক্ত হওয়াটা একটি নতুন খবর। শুধুমাত্র জামায়াত এবং বিএনপির শিডিউল ছিল, এনসিপি পরে যোগ হয়েছে। আমরা আসলে জামায়াতের আমিরের বৈঠক শেষ হওয়ার পরে এসে তিনি আনুষ্ঠানিকভাবে কথা বলার পরে বুঝতে পারবো, কিন্তু গত দুদিনে জামায়াতের মনোভাব এবং বক্তব্য থেকে আমরা বুঝতে পারছি প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আরো সহযোগিতা করতে ইচ্ছুক। তারা নির্বাচন নিয়ে সরকারকে চাপ দিতে ইচ্ছুক না, তারা মোটেও চান না যে প্রধান উপদেষ্টা কোনো চাপে সরে যাক কিংবা নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে, এমন অবস্থানে কিন্তু জামায়াত নেই। একটু পুরনো এতে ফিরে যেতে চাই, বিএনপির ব্রিফিং নিয়ে আবারও একটু কথা বলতে চাই। পারভিন, বলা হয়েছে যে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি। বিতর্কিত উপদেষ্টাদের নাম কি উল্লেখ করা হয়েছে বা উল্লেখ করেছেন বিএনপি থেকে? না, আজকে কিন্তু আমাদেরকে লিখিত বক্তৃতাটা খুব ছোট্ট একটা সংক্ষিপ্ত কথা বলেছেন খন্দকার মোশাররফ হোসেন, এবং তিনি বলেছেন যে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হোক। আজকে নাম নেননি, কিন্তু আমরা কিন্তু দুদিন আগে বিএনপির যে সংবাদ সম্মেলন ছিল সেখানে কিন্তু বলা হয়েছে আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার কথা কিন্তু তারা বলেছেন। এছাড়া গতকাল আমি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের ইন্টারভিউ করেছিলাম এই পরিস্থিতিতে, সেখানে কিন্তু তিনি আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার নাম নিয়েছেন। তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অপসারণও চেয়েছেন, তার অব্যাহতি চেয়েছেন। এবং আরেকটি ব্যাপার হচ্ছে, বিএনপি মনে করছে আরো 2-1 জন উপদেষ্টা রয়েছেন, আমি এই মুহূর্তে নাম বলছি না যেহেতু আনুষ্ঠানিকভাবে বিএনপি নাম বলেনি, যারা সরকারের ভেতরে থেকে নির্বাচন বিলম্বিত করতে চায়, যারা চায় 3-4 বছর পরে নির্বাচন হোক, তারা
সরকারকে প্রভাবিত করছে। গতকাল আমার সঙ্গে যখন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কথা হয়, তিনি তখন বলেছিলেন তিনি মনে করছেন সরকারের ভেতরে একটা চক্র রয়েছে এবং তিনি কয়েকটা নাম আমি জানি, কিন্তু যেহেতু আনুষ্ঠানিকভাবে বিএনপি বলেনি আমি সেটা বলতে চাই না। কয়েকজন উপদেষ্টা আছেন তারা সরকারের ভেতর থেকে চাচ্ছেন যে প্রধান উপদেষ্টা যেন কোণঠাসা হয়ে যান বা তিনি যেন জনবিচ্ছিন্ন হন, সেরকম ভাবে তাকে ভুল বোঝাচ্ছে এবং নির্বাচন দেরি করার জন্য এই উপদেষ্টারা কার্যক্রম অব্যাহত রাখছে, তাদের অপসারণ চায়। এবং বিএনপি আসলে লিখিত বক্তৃতায় কোনো উপদেষ্টার নাম প্রস্তাব করে এসেছেন কিনা আজকে সেটা আমরা জানি না। বিএনপি আসলে মনে করে যে নির্বাচন যত দেরি হবে, আজকে কিন্তু বলেছে যে নির্বাচন দেরি হওয়ার যে দায় বা স্বৈরাচার ফিরে আসতে পারে নিতে হবে। জাহানারা পারভীন, আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে যোগাযোগ করব। কেউ সরকারের দায়িত্ব পালনে বাধা দিলে তা জনসম্মুখে তুলে ধরা হবে, এ হুঁশিয়ারি দিয়ে বিবৃতি দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে বলা হয়েছে পরাজিত শক্তির ইন্ধন বা বিদেশি ষড়যন্ত্রের কেউ অংশ হলে তাদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। দুপুরে পরিকল্পনা কমিশনে একনিকের সভার পর প্রধান উপদেষ্টার সভাপতিত্বে হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। পরে এক বিবৃতিতে বলা হয় শত বাধা মোকাবিলা করে দায়িত্ব পালন করছে অন্তর্বর্তী সরকার। এতে উল্লেখ করা হয়েছে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে সরকার, কিন্তু অর্পিত দায়িত্ব পালনে কেউ কেউ সংকট সৃষ্টি করছে। জনগণকে সাথে নিয়ে তাদের মোকাবিলা করা হবে বলে জানায় উপদেষ্টা পরিষদ। বিবৃতিতে অভিযোগ করা হয় অযৌক্তিক দাবি ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ও সংশয় ছড়ানো হচ্ছে। প্রধান উপদেষ্টা থাকছেন, তিনি বলেননি পদত্যাগ করবেন, এ কথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। একনেক বৈঠক শেষে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠকের পর তিনি জানান থাকছেন অন্য উপদেষ্টারাও। পরিকল্পনা উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার বিভিন্ন কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতার মুখে পড়ছে, যা চিহ্নিত করা হয়েছে। এগুলো সমাধান করা হবে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। এর আগে এনইসি সম্মেলন কক্ষে বেলা 11টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শুরু হয়। সভায় 9টি প্রকল্পের জন্য প্রায় 11,851 কোটি 29 লাখ টাকা অনুমোদন করা হয়। এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম। এ প্রকল্পে ব্যয় হবে 4,645 কোটি টাকা। সকল শক্তি সমর্থনে এই সরকার এসেছে এবং এই সরকারের ভিত্তি হিসেবে সেখানে কোনো বিতর্ক সৃষ্টি হোক কাউকে নিয়ে, তাহলে তো সমীচীন হবে না। সেরকম কিছু যদি হতোই তাহলে তো আমরা তো কেউ সব প্রণোদিতভাবে এখানে আসিনি এবং এই দায়িত্ব খুব অভিজ্ঞ কোনো দায়িত্ব না। এ সরকার নির্বাচিত নয়, তাই তাদের উচিত ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়া। শনিবার বিকেলে বগুড়ায় তারুণ্যের সমাবেশে নজরুল ইসলাম খান একথা বলেন। জনগণের সরকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলেও মন্তব্য করেন তিনি। সমাবেশে রুহুল কবির রিজভী উপদেষ্টাদের ভুল ত্রুটি শুধরে নেয়ার আহ্বান জানান। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বগুড়ার সেন্ট্রাল হাই স্কুল মাঠে সমাবেশের আয়োজন হয়। বৃষ্টি উপেক্ষা করে অংশ নেন রাজশাহী রংপুর বিভাগের 16 জেলার নেতাকর্মীরা। সমাবেশে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধানের কাজ জনগণের সরকার প্রতিষ্ঠা করা। জনগণ স্থায়ী সরকার চায়, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় প্রথম কাজ, জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা প্রথম কাজ, জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য এমন একটা সরকার প্রতিষ্ঠাই প্রথম কাজ। নাতির বয়সীদের উপদেষ্টা করার কারণে প্রধান উপদেষ্টার কিছু ভুল হয়েছে বলে মন্তব্য করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি শুধু ছেলেদের দিয়ে না, ছেলের বয়সী নয়, নাতির বয়সী অনেক অ্যাডভাইজার করার কারণে কিছু কিছু তার ভুল হচ্ছে। এ সময় উপদেষ্টাদের ভুল শুধরে নেয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। আসলে শুধরানো দরকার। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি অন্যায় করেনি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর জাহিদ হোসেন দাবি করেন রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে ডক্টর ইউনূসকে বিতর্কিত করছেন সরকারেরই কিছু উপদেষ্টা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা।
ছাত্র জনতার অভ্যুত্থানের ৯ মাসের মাথায় অনেকটাই টালমাটাল দেশের রাজনৈতিক অঙ্গন। নানা দাবিতে আন্দোলন বিক্ষোভের মাঝে নতুন আলোচনা প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন নিয়ে। জাতীয় প্রেস ক্লাবে অগ্নিসেনা ফাউন্ডেশনের মতবিনিময় সভায়ও উঠে আসে এই প্রসঙ্গ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, রাষ্ট্রীয় ক্ষমতাকে যারা সম্পত্তি মনে করছেন, বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে প্রধান উপদেষ্টাকে বিতর্কিত করছেন তারাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের কতিপয় উপদেষ্টা অতি কথন, যাদেরকে দেশের মানুষ চিনেও না, জানেও না, আবার কিছুক্ষণ পরেই কথাবার্তা প্রত্যাহার করার যে মানসিকতা, এগুলো করে দয়া করে কনফিউশন সৃষ্টি করবেন না। বিএনপি বলছে গণতান্ত্রিক দলের নির্বাচনের দাবি স্বাভাবিক। এ নিয়ে গণতন্ত্র বিরোধীরা বাধা দিচ্ছে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। যারা আমাদের অভিযুক্ত করছে, প্রকাশ্যে করছে, পত্রিকায় লিখছে যে বিএনপি পাগল হয়ে গিয়েছে নির্বাচনের জন্য, তো আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি পাগল হয়ে থাকি, আমরা তো সঠিক পথেই যাচ্ছি, কারণ আমরা গণতন্ত্র চাই। আমরা তো এটা প্রকাশ্যে বলে থাকি, এখানে অপরাধটা কোথায়? উল্টো কথা বলতে হয়, যারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় না তারা গণতন্ত্র চায় না, তারা এই দেশে মানুষের কল্যাণ চায় না। নির্বাচন নিয়ে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের একই আলোচনা অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দাবি করেন, রাজনীতিবিদদের বাদ দিয়ে দেশে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র চলছে। আপনার রাজনৈতিক দলগুলোর সাথে সেই আস্থা বিশ্বাসের সম্পর্ক অর্জন করতে হবে। আপনি যদি শুধু কিচেন ক্যাবিনেটের ষড়যন্ত্রে আপনি যদি পা দিয়ে যদি আপনি রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করে ফেলেন, তাহলে আপনি নিজে অসম্মানিত হবেন, দেশকে একটা বিপদের মধ্যে ফেলাবেন। দেশে স্থিতিশীলতার জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও জানান বক্তারা। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অধ্যাপক ইউনূস দায়িত্ব থেকেই দেশকে নির্বাচনের পথে নিয়ে যাবেন বলে আশা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে এনসিপির এক জরুরি সংবাদ সম্মেলনে বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও নির্বাচন নিয়ে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি। দুই ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই জানিয়ে নাহিদ বলেন, তারা রাজনীতি করতে চাইলে সরকার থেকে পদত্যাগের পরেই করতে হবে। শনিবার সকালে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি। আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চলমান সংকট সমাধান করা দরকার। বিএনপির সমালোচনা করে এনসিপি নেতা বলেন, দলটি শুধুই জাতীয় নির্বাচন চায়, কিন্তু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কেবল জাতীয় নির্বাচন আয়োজনে সীমাবদ্ধ নয়। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়বদ্ধতা রয়েছে এই সরকারের। নতুন সংবিধান চাই, সেটার জন্য গণপরিষদ নির্বাচন চাই, আমরা মৌলিক সংস্কারের জন্য জুলাই সনদ চাই, আমরা বিচার চাই। কিন্তু বিএনপি সবসময় নির্বাচনের কথা বলে গিয়েছে, একটা জাতীয় নির্বাচনই, কিন্তু শুধু একটা জাতীয় নির্বাচনই এই গণঅভ্যুত্থানের পরে আমাদের একমাত্র আকাঙ্ক্ষা না। নাহিদ ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা তার প্রতিশ্রুতি মতো কাজ করতে পারছেন না বলেই সরে যেতে চেয়েছেন। নির্বাচন কমিশন আস্থা হারিয়েছে, তাই তাদের আস্থার জায়গায় আসার চেষ্টা করতে হবে অথবা স্থান ছেড়ে দিতে হবে। দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান এই এনসিপি নেতা। আমরা মনে করি যে অতি দ্রুতই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা সম্ভব এবং সেটার জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত। সেনাবাহিনী যেন রাজনৈতিক কোনো বিষয়ে হস্তক্ষেপ না করে সে আহ্বান জানান নাহিদ ইসলাম। বলেন, 1/11-এর মতো ঘটনা ঘটলে তা দেশের জন্যই ক্ষতিকর। 1/11-এর ঘটনা জানি, এই সকল ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে কারোর জন্য কিন্তু কখনোই ভালো ফলাফল নিয়ে আসেনি। ফলে সেই বিষয়টা যাতে আমরা সকলেই বিবেচনা করি, যার যেটা কাজ, যার যেটা দায়িত্ব সেটাই যাতে সে পালন করে। এদিকে করিডোর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এই প্রত্যেকটা বিষয়ে যেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সরকার সিদ্ধান্তে আসে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া কোনো অবস্থাতেই সমীচীন নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, গত কয়েকদিনের ঘটনায় তার দল বিচলিত নয়, তবে সতর্ক দৃষ্টি রাখছে। সরকারকে নির্বাচনে বাধ্য করতে নয়, সহায়তা করতে চায় জামায়াত, বলেন তিনি। সকালে রাজধানীর মগবাজারে শুরা অধিবেশনে জামায়াতের আমির আরও বলেন, সেনাবাহিনীকে সব বিতর্ক থেকে দূরে রাখা উচিত। দলীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিসে শুরার সমাপনী অধিবেশনে অংশ নেন বাংলাদেশ জামাতে ইসলামের সারা দেশের আমির, সেক্রেটারি সহ কেন্দ্রীয় নেতারা। দলের আগামী দিনের করণীয় বিষয়ে আলোচনা করেন তারা। অধিবেশনে উদ্বোধন করে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে সব পক্ষের আলোচনার মধ্য দিয়ে সমাধান সম্ভব। এ দায়িত্ব সকল রাজনৈতিক দল এবং অংশীজন স্বেচ্ছায় আমরা তার উপর অর্পণ করেছি। আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করা তার সার্বিক কাজে। জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত বিষয়ে সব পক্ষের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মন্তব্য করেন জামাতের আমির। নির্বাচনকে অর্থবহ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু সংস্কার লাগবে। আমরা বলেছিলাম যে সংস্কারের একটা রোডম্যাপ দেওয়া হোক, যে এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে, এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক। সেনাবাহিনীকে সব বিতর্ক থেকে দূরে রাখা উচিত বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। কারো বিতর্কিত কর্মকাণ্ডে সেনাবাহিনী যেন বিতর্কিত না হয় সেই বিষয়ে সতর্ক করেন জামাত প্রধান। সেনাবাহিনীকে বিতর্কিত করলে একটা স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। আমরা সেই সমূহ বিতর্ক থেকে আমাদের প্রিয় গর্বিত সেনাবাহিনীকে আমরা মুক্ত রাখতে চাই। বিগত ১.৫ দশকে গুম খুনে জড়িতদের বিচারের দৃশ্যমান অগ্রগতি নেই বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। দোষীদের বিচার না হলে দেশ গভীর অন্ধকারে নিমজ্জিত হওয়ার শঙ্কা জানান জামায়াতে ইসলামের আমির। এই প্রক্রিয়ায় তারা যেন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যমুনার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এখন ব্রিফ করছেন জামায়াতের আমির। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিন্তু তিনি সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেননি, কোনো মাস সপ্তাহ তিনি ঘোষণা করেননি। এটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের দাবি এই নির্বাচনের রোডম্যাপের ব্যাপারে আছে। আমাদেরও কিছু রিকমেন্ডেশন ছিল, আমরা তার প্রতি সম্মান রেখেই বলেছিলাম যে দায়িত্ব আমরা সবাই মিলে তাকে দিয়েছি, তিনি চেয়ে নেননি এবং তিনি দলের পক্ষ থেকেও নির্বাচিত কোনো দায়িত্বশীল নেতা নন, বরঞ্চ তিনি জনগণের ঐক্যমতের ভিত্তিতে এই জায়গাটায় একটা গুরুবার তিনি গ্রহণ করেছেন। তাকে আমরা তার সম্মান বজায় রেখে দেশের স্বার্থটা তিনি দেখবেন, সেটা আমরা সবসময় বলে আসছি। আমরা আজকে ওই ব্যাপারে কথা বলেছি। আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার। একটা, নির্বাচনটা কখন হবে, আপনি যে সময়সীমা দিয়েছেন এর ভিতরেই জনগণের কোনো ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি। আর 2 নম্বর, আমরা বলেছি এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয়, এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। আবার সব সংস্কার এই সরকারের পক্ষে করা সম্ভব না। মাত্র 5টা সুনির্দিষ্ট বিষয়ে তারা হাত দিয়েছে, এতটুকু নিষ্পত্তি হওয়া উচিত সন্তোষজনকভাবে। এর পাশাপাশি এখানে জুলাই প্রক্লেমেশনের ব্যাপার স্যাপার আছে, এগুলা সংস্কারের সাথে জড়িত। তো অনেক দলের দাবি দেওয়ার মধ্যেও কিছু ভিন্নতা আছে, এটা থাকবে। দল যেহেতু আলাদা, মতেরও ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে আমার মতটি আমি প্রকাশ করব, আরেকজনের মতের প্রতি আমি শ্রদ্ধা দেখাবো। আমি কারো মতকেই তুচ্ছ জ্ঞান করব না, উপহাস করব না এবং কাউকে অপমানিত করব না। কিন্তু আনফর্চুনেটলি এই সীমা আমরা অনেকেই রক্ষা করে চলতে পারি না, আমাদের পারা উচিত। গণতন্ত্রের স্লোগান হচ্ছে লেট আস এগ্রি টু ডিসএগ্রি। আসো আমরা এক হই যে আমাদের ভিন্ন মত প্রকাশ করার অবকাশ আছে, সুযোগ আছে। এই থিওরির উপর আমাদের সকলকে আসতে হবে। আমরা বিশ্বাস করি সমস্ত দলই দেশকে ভালোবাসে। ভালোবাসার জায়গা থেকে দায়িত্ববোধের পরিচয় দিয়ে আমরা সবাই যদি এগিয়ে আসি এবং আমরা যদি সংস্কার প্রক্রিয়াকে অর্থবহ সহযোগিতা করি,
তাহলে একটা অর্থবহ সংস্কারের মধ্য দিয়ে একটা অর্থবহ নির্বাচন নিশ্চিত হতে পারে ইনশাআল্লাহ। আমরা সেই দিনটির অপেক্ষায় আছি। সমাজে যে অস্থিরতা দেখা দিয়েছিল এই বিষয়টাকে কেন্দ্র করে, প্লাস বিভিন্ন ব্লকেটকে কেন্দ্র করে আপাত দৃষ্টিতে তা কিছুটা কেটেছে। আমরা এর স্থায়ী নিষ্পত্তি চাই এবং আমরা মনে করি যে দুইটা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। এই দুইটাই অতীব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। আপনারা আজকে এখানে এসেছেন, আপনারা ইতিমধ্যে বিএনপির বন্ধুরা এসেছেন, তাদের কথা আপনারা শুনেছেন, আমাদের কথা আপনারা ধৈর্য ধরে শুনলেন। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আমি মহোদয় আপনাদের সাথে আমাদের আরো অনেক দেখা হবে, কথা হবে। প্রধান উপদেষ্টার সাথে যমুনায় বৈঠক শেষে ব্রিফিং করছিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা এতক্ষণ সেই ব্রিফিংটি শুনছিলাম। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।